2 সপ্তাহ স্বস্তির পর আবারও চড়া সবজির বাজার। পরিবহন সংকটের অজুহাতে বেড়েছে মাছের দাম, এখনও সেঞ্চুরি হাঁকাচ্ছে পেঁয়াজের দর। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তে ব্যবসায়ীদের আপত্তি, ট্যারিফ বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। প্রযুক্তি স্বাস্থ্য খাতের সম্ভাবনাময় বাজার চীনের ক্যান্টন ফেয়ার, অংশ নিল বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের হাতছানি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিজনেস টুডের আয়োজনে আছে তানজিম শাফিন। এবার জানাবো বিস্তারিত। কিছুদিন আগেও স্বস্তি দিয়েছে সবজির বাজার, ধারণা ছিল দাম আরও কমবে, কিন্তু এখন উল্টো চড়া দাম। ব্যবসায়ীদের দাবি, কয়েকদিনের বৃষ্টিতে সবজি নষ্ট হয়েছে। একই অবস্থা দেশের উত্তরার দক্ষিণ পূর্বাঞ্চলে। পেঁয়াজের বাজারও ঊর্ধ্বমুখী, আরও জানাচ্ছেন সহকর্মীরা। 2 সপ্তাহ আগে শীতের সবজির দাম নিয়ে যে কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছিল, সেটি কিন্তু হঠাৎ করে থমকে গিয়েছে। কেন, সেই ব্যাখ্যা কারো কাছ থেকেই পাওয়া যায়নি। সবাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন, কিন্তু এই মুহূর্তে ছুটির দিনে কারওয়ান বাজারের বাস্তবতা হচ্ছে, যেই শিম 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটির দাম হঠাৎ করে আবার 100 টাকা হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে 80 টাকা কেজি হাঁকা হচ্ছে বরবটি এবং বেগুনের দাম, লেবুর দাম নতুন করে বেড়ে গিয়েছে। ব্যবসায়ীদের কাছে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কি হলো, এটি কি আসলে গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিতিশীলতার ধাক্কা কিনা? তারা বলেছেন না, সার্বিকভাবে দুর্যোগ কিছুদিন আগে গিয়েছে, টানা বৃষ্টি হয়েছে, সেটির একটি ধাক্কা এই মুহূর্তে সবজি বাজারে এসেছে বলে তারা মনে করছেন। বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছে। এখন হয়তো না, যদি খরা থাকে তাহলে আগামী সপ্তাহের দিকে আপনার ইনশাল্লাহ পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। ক্রেতাদের এখন বড় দুশ্চিন্তার নাম পেঁয়াজ, কেননা আপাতত এটি নিয়ে কোনো সুখবর নেই। আমদানিরও কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। 100 থেকে 110 টাকা দাম হাঁকা হচ্ছে। অন্যদিকে 2-3 দিনের বৃষ্টির কারণে সবজির দাম এতটা বাড়তে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। পেঁয়াজের দাম বাড়তি, তাছাড়া সব জিনিসের সবজির দাম বাড়তি। পাইকাররা বলে যে পরিবহন সমস্যা, সরবরাহ কম থাকার কারণে বাজার বাড়ছে। তাদের আর কোনো কথা নাই, তার একটা কথাই, পেঁয়াজ আছে গৃহস্থের কাছে এখন, কিন্তু পেঁয়াজের বাজার কমতেছে না। লক্ষ্মীপুরের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী আনিস কবিরের কাছে। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে সবজির বাজার কিন্তু একদম বেশি দাম দেখা যাচ্ছে। সিম বলেন, আলু বলেন, ফুলকপি বলেন, সকল কিছুর দাম কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে তারা কৃষকের কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। আমরা বেশি দিয়ে কিনতে হয়, বেশি বিক্রি করার দরকার। সারটার দাম একটু বৃদ্ধি, এই কারণে সবজির দাম বেশি। ক্রেতারা বলছেন যে তারা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যদি একটু মনিটরিং করা হয়, তাহলে কিন্তু সবজির দাম কিন্তু আরো নিয়ন্ত্রণে চলে আসবে। 250 গ্রাম টমেটো নিতে হয়েছে, যেহেতু মূল্য বেশি হওয়ার কারণে এখানে আমার 100 টাকা করে টমেটো নিচ্ছে বা 120 টাকা চাচ্ছে অনেকে। সাধারণ মানুষের কিন্তু এইসব সবজি বাজার এসে কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে। বাজার মনিটরিং বাড়ানো উচিত। উত্তর অঞ্চলে চলে যাচ্ছি এখন নওগাঁ জেলার শফিক চটনের কাছে। চটন, ধন্যবাদ আপনাকে। ঋতু বদলের পালায় এখন হেমন্তকাল, শীতকালীন সব ধরনের শাকসবজি বাজারে এসেছে। কিছুটা সরবরাহ বেড়েছে, কোনো সবজি 80 টাকার নিচে মিলছে না। বেশ অস্বস্তিতে ক্রেতারা। ভালোভাবে খেতে পারতেছি না, যেটাই আসি সেটাই মনে করেন যে প্রত্যেক দিন দিনের পর দিন বাড়তেই আছে, কমতেছে না, সবটি দাম বেশি। যতই শীত নামছে ততই সবজির দাম কমার কথা, কিন্তু এখন তুলনামূলকভাবে আরো বৃদ্ধি হচ্ছে। পণ্যের দাম বাড়ার পেছনে নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রয়োজন হয়তো বাজার দেখা যাচ্ছে 20 মণ, সেখানে আমদানি হচ্ছে 7 মণ, 5 মণ, 10 মণ। গত বছর এই টাইমে কই বিক্রি হচ্ছে আপনার 20 টাকা 25 টাকা পিস, এবছর একটু বেশি। এই ছিল সবজি বাজারে আমার কাছে সবশেষ। রাজধানীর বাজারে নদীর মাছের দাম কমছে না এখনো। সরবরাহ কম থাকায় ইলিশের বাজারও বেশ চড়া। বিক্রেতাদের দাবি, ছুটির দিন দাম একটু বাড়তেই থাকে। এর সাথে যুক্ত হয়েছে যোগানের সংকট। রাতে দূরপাল্লার পরিবহন কিছুটা কম এসেছে, তবে ডিম ও মুরগির দর রয়েছে আগের মতোই। মাছে ভাতে বাঙালির মাছের জন্য হাপিত্যেশ নিত্যদিনের। রাজধানীর বাজারে সেই মাছের দামই কিছুটা চড়া। আকার ভেদে কেজি প্রতি রুই কাতলা 350 থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট মাছের দামও ঊর্ধ্বমুখী, আর ইলিশ তো মধ্যবিত্তের নাগালের বাইরেই। বিক্রেতারা বলছেন, গতরাতে দূরপাল্লার পরিবহন চলাচল কিছুটা কম থাকায় সরবরাহে টান পড়েছে। অনেক দাম, ইলিশ 1200 টাকা কেজি, আমি ছোট দুইটা নিলাম 650 টাকা, বড়গুলা 2000, 2200 টাকা, অনেক দাম। এখন মাছের দাম বেশি, মাছের সংখ্যা কম। আপনি 1 কেজি ওজনের মাছ 24-25 টাকা কেজি, আধা কেজি সাইজের মাছ 1800, 2000 টাকা, 2200 টাকা কেজি। মাছের দাম ঠিকই ছিল, কিন্তু ওই কালকে অনেকে গাড়ি তো আসতে পারে না, ঠিক আছে, মনে করেন এই জন্য মনে করেন গত সপ্তাহ চাইতে 10-20 টাকা বাড়তি।
তবে স্বস্তি রয়েছে সবচেয়ে সাশ্রয়ী পুষ্টির উৎস ডিমের বাজারে। লাল ডিমের ডজন পাওয়া যাচ্ছে 130 টাকাতেই, আর সাদা ডিমের ডজন 120 টাকা। হাঁসের ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 210 টাকা করে। শীতের সবজি ওটগুলো উঠছে, এর জন্য ডিমের দামটা একটু কম। আমরা গেছে সপ্তাহে দেখা গেছে 140 টাকা বিক্রি করছি, এর সপ্তাহে 125-130 টাকা বিক্রি করতেছি, ডজনে 15 টাকা কমছে। ব্রয়লারের দর সেই 160 থেকে 165 টাকা কেজিই রয়েছে। তবে ছুটির দিন উপলক্ষে কোথাও কোথাও চাওয়া হচ্ছে বাড়তি দাম। সোনালী জাত 300 আর দেশি মুরগি খরিদে কেজি প্রতি সেই 600 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। গতকালকে আপনার ছিল 75-70 এরকম বিক্রি করছে, আজকে একটু 5 টাকা বাড়াই বিক্রি করা লাগতেছে, দাম একটু 5 টাকা বাড়তি, তো এই জন্য কালকে আবার কমে দেবো। 10-20 টাকা বেশি, 320 টাকা যাচ্ছে সোনালীটা, দেশিটা 600 টাকা। এছাড়া গরুর মাংসের কেজি 750 আর খাসির মাংসের কেজি 1150 টাকায় বিক্রি হচ্ছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ভোলার গ্যাস দিয়ে ভোলায় সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাবিত 2টি স্থান পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা জানান, ভোলায় সার কারখানা স্থাপন করতে কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। এ সময় তার সাথে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। চেষ্টা করব কোনো নতুন জায়গা যাতে অধিগ্রহণ করতে না হয়, কারণ বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি বা অধিগ্রহণ করা জমি আছে, তো ওইটাই যেন ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে আমরা কাজে লাগাতে পারি, সেটারই চেষ্টা করব। ওই জন্য আরেকটু আমাদের পরীক্ষার দরকার আছে। একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। এতে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে অভিযোগ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। 41% ট্যারিফ বৃদ্ধিও বিদেশি কোম্পানির স্বার্থে বলছেন তারা। টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে প্রায় সব মহল। এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরাও রয়েছেন আন্দোলনে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 2007 সালে নির্মিত হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। চলতি বছরের 6 জুলাই পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিল সাইপ পাওয়ারটেক। তাদের সাথে চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে 6 মাসের জন্য এটি পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক। প্রথম 3.5 মাসে হ্যান্ডেলিং করেছে 4,01,779 কন্টেইনার। তুলনামূলক চিত্রে স্পষ্ট প্রবৃদ্ধি এবং অগ্রগতি। প্রায় 40% প্রবৃদ্ধি এবং জাহাজের গড় অবস্থান সময় কমার বিষয়টি প্রমাণ করে টার্মিনাল পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা। তারপরও এনসিটি চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। ডিসেম্বরেই হতে পারে চুক্তি। দেশীয় সক্ষমতা উপেক্ষা করে লাভজনক টার্মিনাল বিনা দরপত্রে ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় সব মহল। তৈরি জিনিস, চালু জিনিস আমার এখানে লাভ হচ্ছে, আপনি কেন তাদেরকে ডেকে এনে দিচ্ছেন? তাহলে আমি কম্পিটিটিভ যারা তাদেরকে দেই, আপনি টেন্ডার করেন, টেন্ডার করে আপনি বেস্ট অপারেটর উইথ বেটার প্রাইস, আমরা সেটা চাই। সচিব মহোদয় বলেন আমি ডিসেম্বরে দিয়ে দেবো, এটা আমার তালুক না। যারা আজকে জেলে আছে তারা তো তাদের পাপের জন্যই আছে। আপনি যদি আপনি মনে করেন যে জেলে যাবেন, আপনি যান, আপনার প্রত্যেক সম্পত্তি আপনি দিয়ে দেন। শুধু এনসিটি নয়, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে বিদেশি অপারেটর কাজ শুরু করেছে। লালদিয়া চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল এবং 17,000 কোটি টাকায় নির্মাণাধীন বে টার্মিনাল পরিচালনায়ও বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত। এতে দেশের স্বার্থ উপেক্ষিত হওয়ার শঙ্কা দেখছেন বন্দর ব্যবহারকারীরা। এখন বিদেশিরা যদি আরও 4টে টার্মিনালে যদি একই রূপে যদি আপনার নিয়ন্ত্রণহীনভাবে তারা নিজেরা ট্যারিফ করে টাকা নিয়ে যায়, তাহলে তো জিনিসপত্রের দাম বাড়তে বাধ্য এই রেটে। অবশ্যই এটা স্বচ্ছতার মাধ্যমে হওয়া উচিত এবং এটা গ্রহণযোগ্য হওয়া উচিত এবং দেশের স্বার্থে এটাকে অবশ্যই এটা ভালো এবং ভালো অপারেটর এখানে আসা উচিত। আপনি বিদেশি কোম্পানিকে দেওয়ার আগে দেখতে হবে দেশীয় কোম্পানির সক্ষমতা আছে কিনা। দেশীয় কোম্পানি হলে তাহলে আমার দেশের টাকাটাই আলটিমেটলি আমাদের দেশেই থাকবে।
বছরে 2000 কোটি টাকা মুনাফার পরও চট্টগ্রাম বন্দর ব্যবহারের ট্যারিফ এক লাফে রেকর্ড 41% বাড়িয়েছে সরকার। বিদেশি কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই মাসুল বৃদ্ধি বলছেন বন্দর ব্যবহারকারীরা। প্রতিবাদে শ্রমিক কর্মচারীরাও রাজপথে আন্দোলনে সরব। এখন সব কমিশন, অফিসারদের কমিশন, আমলাদের কমিশন, দেশটাকে তারা খাচ্ছে, লুটেপুটে সব দৌড় দেবে জনগণের, শ্রমজীবী মানুষের। স্বার্থটা হচ্ছে আমেরিকা এবং ভারতের। তারা চায় যে বন্দরটা যদি ধ্বংস হয়ে যায়, ভারতের বন্দরগুলো চালু হবে। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2017-18 সালের দিকে। সে সময় বন্দরে দায়িত্বরত এই কর্মকর্তার মতে তখন এনসিটিতে তাদের নিজস্ব অর্থায়ন এবং ঢাকা চট্টগ্রাম ফ্রেট করিডোর উন্নয়নের শর্ত ছিল। কিছু কিছু চুক্তি থাকে নন মানে ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, যেটা প্রকাশ করা যাবে না যদি যাদের সাথে হচ্ছে, আর কিছু কিছু অংশ আছে প্রকাশযোগ্য। জোর করে আমি এখনই করব ডিসেম্বরে, এটা নিয়ে আপত্তি আসলে হচ্ছে, যেটা এটা অযৌক্তিকও না। তবে অন্তর্বর্তী সরকার বারবার বলছে বন্দরের আধুনিকায়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটরের বিকল্প নেই। আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, আমাদেরকে কেউ প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে না। উই হ্যাভ টু আর্ন দ্যাট প্রযুক্তি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চীনের ক্যান্টন ফেয়ারে স্বাস্থ্য খাতে এআই নির্ভর প্রযুক্তি বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। বিশ্বের অন্যতম বড় এই বাণিজ্য মেলায় আন্তর্জাতিক পণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গুয়াংজু থেকেই দেশীয় পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা সম্ভব। এজন্য দরকার সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। আপনার ব্যথা দূর করবে রোবট, করবে রোগ নির্ণয়। বয়স্ক বা দীর্ঘদিনের ব্যথায় যারা কাতর তাদের ফিজিওথেরাপিও দেবে এই রোবট। স্বাস্থ্য খাতে এআই নির্ভর স্বয়ংক্রিয় প্রযুক্তি পণ্যের যেন পসরা বসেছে এখানে। অপারেশন থেকে আকুপাংচার, সিঁড়িতে ব্যবহারযোগ্য হুইল চেয়ার, মানুষকে স্বস্তি দিতে কত আয়োজন। Which is used to detect cardiac magnetic field and it can discover early myocardial ischemia. ৬৮ বছর ধরে চীনের গুয়াংজুতে বসছে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত বিশ্বজুড়ে। এবছর ১১০ দেশের প্রায় ৩ লাখ ক্রেতার সমাগম ঘটেছে এখানে। Whatever technology we are seeing here is not present in our country. So the challenge is to identify what we want. In case they are only speaking Chinese, we have many people that are volunteering and helping to translate. So that's why we are able to bridge the language barrier, of course. 15.5 লাখ বর্গমিটারের বিশাল আয়তনের এই মেলায় এবার অংশ নিয়েছে ৩২,০০০ প্রতিষ্ঠান। কৃষি থেকে গৃহস্থালী, নিত্য প্রয়োজনীয় পণ্য, খেলাধুলা, নির্মাণ সামগ্রী, কি নেই এখানে। যারা প্রথম এসেছেন তাদের জন্য অনন্য অভিজ্ঞতা এই ক্যান্টন ফেয়ার। বাংলাদেশের কোনো প্রোডাক্ট এখানে উপস্থাপন করে আর কি, যেটা বহির্বিশ্ব আমাদের প্রোডাক্টের প্রমোটিংটা হয়ে যায়, কারণ এখানে পুরো পৃথিবী থেকে লোকজন আসে। পাশাপাশি আমরা যারা চায়নাতে বসবাস করি এবং ব্যবসা করি, আমরা আমাদের প্রোডাক্টের চায়নাতে মার্কেট ক্রিয়েট করার একটা স্কোপ তৈরি করতে পারি আর কি। বিশাল আয়োজনে দেখা মিলল এই বাংলাদেশি স্টলের। পাট ও চামড়া থেকে জুতা বানায় এই কোম্পানিটি। প্রথমবার স্টল দিলেও ভালোই সাড়া মিলছে বলে জানান উদ্যোক্তারা। মেলা ঘিরেই বাংলাদেশি সহ বিদেশি ব্যবসায়ীদের কাছে শহরটি অন্যতম জনপ্রিয় গন্তব্য এখন। পাটের জুতা বানাই আর লেদার শুজও আমরা বানাই। সো হাফ অ্যান্ড হাফ দুই দিকে আপনার মোস্টলি ফিনিশ শুজে ওরা ইন্টারেস্ট। বাংলাদেশ সম্পর্কে মোটামুটি তো সবাই এখন জানে, স্পেশালি আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য। শুধু মেড ইন চায়না নয়, বরং ক্রিয়েটেড ইন চায়নার প্রদর্শনী এটি। আমদানি রপ্তানিকারকদের সরাসরি যোগাযোগের এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে ক্যান্টন ফেয়ারে ভিড় জমায় কয়েক হাজার বাংলাদেশি উদ্যোক্তা। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নেটওয়ার্কের সবচেয়ে বড় ফোরাম হয়ে উঠেছে এই ক্যান্টন ফেয়ার। সেখানে আসা বাংলাদেশি উদ্যোক্তারাও মূলত চীনা পণ্য কিনছেন, তার জন্য অর্ডার প্লেস করছেন, কিন্তু বাংলাদেশি পণ্যের সেই অর্থে দৃশ্যমান কোনো স্টল নেই এখানে। আর তাই এই ক্যান্টন ফেয়ারের সুবিধা বড় দেশগুলোর মতো বাংলাদেশও কিভাবে নিতে পারে সেই সুযোগ কাজে লাগাতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতি সহ ব্যবসা খাত সংশ্লিষ্টরা।
মাহফুজ বিশু, যমুনা নিউজ, ক্যান্টন ফেয়ার, গুয়াংজো, চীন। গেল সপ্তাহেও মার্কিন ডলারের দাম প্রায় অপরিবর্তিত ছিল, স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের শুরুর দিকে মার্কিন ডলার লেনদেন হয়েছে 122 টাকা 70 পয়সায়, সর্বনিম্ন 122 টাকা 60 পয়সা। এদিকে রবিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 164 টাকা 4 পয়সায়, সর্বনিম্ন দর ছিল বুধবার 163 টাকা 66 পয়সা। রবিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 144 টাকা 19 পয়সা দরে, সর্বনিম্ন দর ছিল 143 টাকা 86 পয়সা বুধবারে। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। সোমবার সর্বোচ্চ দর ছিল 80 টাকা 14 পয়সা, 79 টাকা 65 পয়সা সর্বনিম্ন দর ছিল অস্ট্রেলিয়ান ডলারের। আর সপ্তাহ জুড়েই 29 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দাম। রবিবার পর্যন্ত সর্বোচ্চ 96 টাকা 79 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি। বুধবার সর্বনিম্ন দর ছিল 96 টাকা 25 পয়সা। পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে, 32 টাকা 72 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার রবিবার সর্বোচ্চ লেনদেন হয় 87 টাকা 58 পয়সা দরে, সর্বনিম্ন দর ছিল বুধবার 86 টাকা 88 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 39 পয়সা। দুদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরি প্রতি সর্বোচ্চ 5,248 টাকা বেড়েছে। এতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণ এক ভরির দাম 2,13,000 টাকা ছাড়ালো। সকাল থেকেই নতুন দর কার্যকর হয়েছে। সর্বশেষ বুধবার দাম ভরি প্রতি 4,188 টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি, অর্থাৎ দুদিনের ভরিতে 9,000 টাকার বেশি বাড়ল। বৈশ্বিক সোনার দর গত 2 মাসের বেশি সময় ধরে অস্থির রয়েছে। মাঝে একটু কমার লক্ষণ দেখা গেলেও আবার দাম বাড়ছে। এ ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।